আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। সকালে হয়েছিল। সকালে হয়েছিল। এখানে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যাই হোক। আচ্ছা, আজকের যে টপিক আছে সেটা ইন্ডিয়ান জিওগ্রাফির টপিক, যেটা হচ্ছে নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া। অলরেডি দুটো চ্যাপ্টার আমি শেষ করেছি, ঠিক আছে। এবং আহ, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং তার আগে চলো বেসিক কিছু কোশ্চেন একটু তোমাদের সঙ্গে আলোচনা করে নিই, যা যা পড়ানো হয়েছে, কুইক রিভিশন। ওকে, বাকি কিরকম চলছে পড়াশোনা? ঠিকঠাক? আচ্ছা, নেক্সট চলো। গৌতম বুদ্ধের বাবার নাম কি ছিল? কারণ এটা লাস্ট পড়ানো হয়েছে এই টপিকটা। সুবোধন। বাকিরা? আচ্ছা, শুদ্ধোধন। হ্যাঁ। গৌতম বুদ্ধ কত বছর বয়সে ঘর ছেড়েছিলেন? 29 বছর বয়স। 30 বছর। বাকিরা সব একই? ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট। গৌতম বুদ্ধ প্রথম বাণী কোথায় প্রচার করলেন, মানে ফার্স্ট সারমন? সারনাথ। সারনাথ। সারনাথ, ঠিক আছে। সারনাথ জায়গাটি কোথায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ঠিক আছে। উত্তরপ্রদেশ কতগুলো রাজ্যের সঙ্গে বর্ডার করছে? 8টা। বাকিরা? উত্তরপ্রদেশ কোন দিক থেকে বড়? যদি পরীক্ষায় আসে আমরা বলবো হ্যাঁ, পপুলেশনের দিক থেকে হচ্ছে সব থেকে বড়, পপুলেশন, তাই না? এবং উত্তরপ্রদেশ ম্যাক্সিমাম বর্ডার মানে বাউন্ডারি টাচ করে কতগুলো রাজ্য আসবে? 8টা। বলবে হচ্ছে 8টা রাজ্য। ক্লিয়ার? আচ্ছা, 8 নাম্বার তপশিলে কি আছে? ল্যাঙ্গুয়েজ। বাকিরা? ল্যাঙ্গুয়েজ। ইয়েস, ভেরি গুড, ল্যাঙ্গুয়েজ। বুদ্ধ ধর্ম কোন ভাষায় প্রচার হয়েছিল? পালি। পালি। পালি ভাষায় প্রচার হয়েছিল, ভেরি গুড। আচ্ছা, গৌতম বুদ্ধ যখন ঘর ছাড়ছে, সারথি কে ছিলেন ওনার? সারথি মানে যে রথ চালায়। কি বলেছিলাম? ঘোড়া ছিল কান্ধাক। প্রচুর বার এসছে এই প্রশ্নটা। কান্ধাক কে? প্রচুর বার, বা কার ঘোড়া এরকম আসে। কান্ধাক ছিল ঘোড়া, এবং সারথির নাম ছিল হচ্ছে চান্না। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট। নেক্সট হচ্ছে জৈনিজমের মধ্যে 22তম তীর্থঙ্কর কে? বাকিরা? মনে নেই। হ্যাঁ। এইটা ভালো উত্তর। অপশন থাকলে পেয়ে যাবো আর কি, মানে এরকম ব্যাপারটা। এইটা দারুণ উত্তর। হ্যাঁ, মনে নেই স্যার, কি করবেন করে নিন। 22তম তীর্থঙ্কর হচ্ছে নেমিনাথ আসে, ঠিক আছে। ওর জন্যই আমি তোমাদের অপশন থাকলে পেরে যাবো, মানে বাকিগুলো। হ্যাঁ, অপশন থাকলে তো নাম আপনি ঠিক। প্রশ্নটা আগে ধরেছিলেন কিন্তু ঠিক আছে, চলো, ভেরি গুড। আচ্ছা, নেক্সট। নেক্সট হচ্ছে ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ কত বর্ডার ছিল, লেন্থ? 3300। হ্যাঁ। 3214, 3214, 3214। পশ্চিম থেকে পূর্ব কতটা ছিল? 2933। 2933। হ্যাঁ, 1929 জাতীয় কংগ্রেস কে ছিলেন? এটা কমন প্রশ্ন তো, তোমরা কমন প্রশ্নতে আটকে যাচ্ছ কেন? 1929 জাতীয় কংগ্রেস, প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট হচ্ছে জওহরলাল নেহরু, তাই না? হ্যাঁ, হ্যাঁ। জওহরলাল নেহরুজি। আচ্ছা, পতাকা উত্তোলন করা হয়েছিল স্বাধীনতার এরপর, স্বরাজ। অবজেক্টিভ রেজলিউশন কবে এসেছিল? এই যে দেখেছো, ব্যাপারটা ভালো করে বোঝো, এইগুলোই প্রশ্ন। দেখো, আজকে তোমরা কিন্তু এটা বলতে পারছো না, কিন্তু অলরেডি এগুলো পড়ানো হয়েছে। তার জন্য যেটা 1946 সালে তো। 1946-এ তো হবেই। 1946, 13 ডিসেম্বর, 13 ডিসেম্বর। 13ই ডিসেম্বর, ঠিক। 13ই ডিসেম্বর, ঠিক আছে। যাই হোক, একটা কথা ভালো করে বোঝো, আমি আজকে যেটুকুনি বুঝলাম, নোটস বানাও, ঠিক আছে। যেটুকুনি পড়ছো ওটুকুনি যদি না নিজেদের হাতে নোটস বানাও, তাহলে কিন্তু একটু চাপ আছে। চলো আজকের টপিকে ঢুকি। টপিকটাকে বোঝো, ভূগোল মানেই বুঝতে হয়। আচ্ছা, আমরা পড়ছি ভারতবর্ষের ফিজিওগ্রাফি,
ফিজিওগ্রাফি মানে ভূপ্রাকৃতি, যেখানে আমরা ভারতবর্ষের ফিজিওগ্রাফি কতগুলো দেখেছিলাম, 6টা ফিজিওগ্রাফি দেখেছিলাম। কি কি? উত্তরের দিকে হিমালয় পর্বতমালা অলরেডি আমাদের হয়ে গেছে, ফার্স্ট ফিজিওগ্রাফি হয়ে হ্যাঁ। এটা কি এই হচ্ছে জিওগ্রাফি? তোমার সাউন্ডটা কেটে যাচ্ছে। কি জিওগ্রাফি পড়াচ্ছে? আজকে ভূগোল আছে তো? হ্যাঁ মেন, ঠিক আছে। হ্যাঁ, আজকে ভূগোলের সেকেন্ড চ্যাপ্টার, এই 3 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া, উত্তরের সমভূমি বলে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ফিজিওগ্রাফি ছিল হচ্ছে নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া। ওকে। 3 নাম্বার ভারতবর্ষের সব থেকে বড় ফিজিওগ্রাফি, এটা প্রচুরবার প্রশ্ন আসে, ছবি দেখতেই পাচ্ছ, যার নাম হচ্ছে পেনিনসুলার প্লেটু। এই যে উপকূল রেখা, এটাও ফিজিওগ্রাফি, কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে। এবং আরেকটা ফিজিওগ্রাফি হচ্ছে থার মরুভূমি এবং আইল্যান্ড, এটাও দ্বীপ, এগুলো হচ্ছে ভারতবর্ষের ফিজিওগ্রাফি। আচ্ছা, এই উত্তরের সমভূমি মানে আমার মাথায় একটা প্রশ্ন এলো। প্রশ্নটা হচ্ছে, আর্যরা এসে কোথায় বসবাস করেছিল প্রথমে? সপ্তসিন্ধু এলাকায়। সপ্তসিন্ধু অঞ্চল। সপ্তসিন্ধু মানে হচ্ছে এই এরিয়াটা, বুঝতেই পারছো যে হ্যাঁ, সপ্তসিন্ধু মানে এই এরিয়াটা। প্রশ্ন হচ্ছে, আর্যরা লেটার বৈদিক যুগে কোথায় বসবাস করেছিল? এই নর্দার্ন প্লেনে বসবাস করেছিল, উত্তরের সমভূমিতে। এবং এটার আরেকটা নাম আছে আর্যাভাট্টা। সেই সময় বলা হয়েছিল। ক্লিয়ার? যাই হোক, এবারে চলে এসো। তাহলে আমি যখন প্রথম দিন হিমালয় পড়লাম, হিমালয় পর্বতমালাতে এটা হচ্ছে প্রথম ফিজিওগ্রাফি আমরা পড়েছিলাম। হিমালয় পর্বতমালা কেন সৃষ্টি হয়েছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা কি বলবো? কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি না ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির জন্য? কনভার্জেন্ট। কনভার্জেন্ট মানে আমি বলেছিলাম দুটো পরস্পর প্লেট, মুখোমুখি সংঘর্ষ। হ্যাঁ, দুটো প্লেটের সংঘর্ষে। দুটো প্লেটের এবং ধাক্কার জন্য হয়েছিল। দেখানোর জন্য বুঝিয়েছিলাম এদিক থেকে একটা প্লেট, এদিক থেকে একটা প্লেট। নাম কি ছিল? একটা ছিল ইন্দো অস্ট্রেলিয়ান, ইন্দো অস্ট্রেলিয়ান। ইংলিশিয়ান। হ্যাঁ, আর একটা ছিল হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এবং যখন আমরা হিমালয় পড়েছিলাম, হিমালয়তে কি ধরনের মৃত্তিকা ছিল, মানে কি ধরনের সয়েল বা আমরা রক বলো, সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক ছিল, আর ছিল মেটামরফিক। ঠিক আছে। আচ্ছা, সেডিমেন্টারি পাললিক শিলা কেনই হবে? আমরা দেখেছিলাম যে তেসিস সাগর, তাই না, মনে পড়ছে? তেসিস সাগরের যেটা হচ্ছে এই আঙ্গারা ল্যান্ড আর গন্ডওয়ানা ল্যান্ড ভেঙে গিয়েছিল এবং মাঝখানে সাগরটাকে তেসিস। এবারে চলে এসো হচ্ছে আমাদের টপিকে আজকে। গল্প শুনে নাও মন দিয়ে। আচ্ছা, উত্তরের সমভূমি মানে কোন এরিয়াটাকে বলবো? যখন আমরা শিওয়ালিক থেকে এক ধাপ নিচে নামবো, বা শিওয়ালিকের, দেখেছো কতটা বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, যাই হোক, শিওয়ালিকের দক্ষিণের অঞ্চলটাকে বলা হয় কি? উত্তরের সমভূমি। মানে দ্য সাউদার্ন পার্ট অফ দ্য শিওয়ালিক, শিওয়ালিক থেকে নিচে নামলেই যে এরিয়াটাকে পেলাম সেটাকে বলা হলো আমাদের উত্তরের সমভূমি। এটুকুনি আমি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবারে বেসিক্যালি এই উত্তরের সমভূমিটা কেন হয়েছে, এক কথায় যদি প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে বলবো এইখানে নদী ডিপোজিশন করে। ডিপোজিশন মানে হচ্ছে, এবার কি কি নদী ভালো করে বোঝো। একটা হচ্ছে সিন্ধু নদী, একটা হচ্ছে গঙ্গা নদী, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই 3টে নদী এখানে কি করে? পলি মাটি জমায়। ঠিক আছে। এবার এই 3টে নদীর ব্যাপারে তোমাকে একটুখানি বুঝতে হবে কেন এই এরিয়াটাতে নদীটা ডিপোজিশন করে। দেখো, সিন্ধু নদী কোথা থেকে বেরোচ্ছে? ভারতবর্ষের বাইরে থেকে বেরোচ্ছে। এই যে যেটা হচ্ছে ওই মানসরোবরের পাশের তিব্বতের অঞ্চল থেকে। হ্যাঁ, তো যখন একটা নদী বেরোয়, ছোটবেলায় আমরা পড়েছিলাম, একটা নদী যখন বেরোয়, নদী ইয়ং স্টেজে কি করে? ইরোশন করে, তাই না? মানে হচ্ছে ক্ষয় করবে, সমস্ত কিছু কেটে একটা সেই বাচ্চা ছেলের, ক্যানিয়ন, গিরিখাত গঠন করে। হ্যাঁ, সমস্ত কিছু কেটে নদীটা আসে। ঠিক আছে, এলো। এবারে যখন আমরা গঙ্গা নদীও দেখছি, গঙ্গা নদীও আর্লি স্টেজে কি করবে? সমস্ত কিছু পাহাড় পর্বত কেটে, মানে মধ্য কথা ইরোশন করে আসবে, সমস্ত কিছু ক্ষয় করে আসবে। ব্রহ্মপুত্র আমরা যখন দেখছি
চেমায়াংডাং হিমবাহ থেকে, যেটা তিব্বতে ওই মান সরোবরের পাশেই আছে, এইখান থেকে ভারতবর্ষে ঢুকলো। ঢোকার পরে এবারে একটা সময় যাওয়ার পরে নদীটা থিতিয়ে যায়, তাই তো? নদী থিতিয়ে যায় এবং যত ইরোশন করে নিয়ে আসে, সেই ইরোশনগুলো একটা সময় এসে জমা হবে। তো ভারতবর্ষের এই যে অঞ্চলটা, এই যে এরিয়াটা, নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া বা উত্তরের সমভূমি, এইখানে হচ্ছে এই তিনটে নদী ডিপোজিশন করবে। তার মানে আমি বুঝতেই পারছি যে এই অঞ্চলটা সব থেকে বেশি ভারতবর্ষের কি উর্বর, ফার্টাইল, চাষবাস বেশি, এটুকুনি আমি বুঝতে পারলাম, তাই তো? তার জন্য সপ্ত সিন্ধুর পাড়ে আর্যরা এসে বসবাস করলো এবং লেটার বৈদিক যুগে আমি দেখছি আর্যরা ভিতরের দিকে চলে গেল, কারণ এই জায়গাটা বেশি উর্বর। অবশ্যই এটুকুনি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাছাড়া ইন্দো গ্যাংনেটিক প্লেনও বলা হয়, এটাও মাথায় রাখবে, নর্দার্ন প্লেনকে ইন্দো গ্যাংনেটিক প্লেন। ওকে, ইন্দো-গ্যাংগেটিক। হ্যাঁ। তাহলে আপাতত বেসিক যেইটুকুনি আমি তোমাদের গল্পটা শোনালাম, যে শিওয়ালিক থেকে নিচে নামলে, ঠিক আছে, শিওয়ালিকের দক্ষিণের দিকে যে অঞ্চলটিকে পেলাম সেইটাকে বললাম ইন্দো গ্যাংনেটিক প্লেন বা নর্দার্ন প্লেন, বাংলায় বললে উত্তরের সমভূমি। ঠিক আছে, এই উত্তরের সমভূমি কেন হয়েছে? কারণ এখানে তিনটে নদী ডিপোজিশন করেছে। কি কি নদী পরীক্ষায় প্রশ্ন দেয়? সিন্ধু নদী, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এই তিনটে নদী এখানে ডিপোজিশন করেছে। এই হলো মোটামোটা ইনফরমেশন। নেক্সট, এবারে উত্তরের সমভূমি যদি আমি ম্যাপ দেখি, তাহলে আমি বুঝতে পারছি যে এরকম একটা অঞ্চল হবে। এবার এই অঞ্চলের মধ্যে কোন কোন রাজ্য ঢুকবে বা এর ভাগ কি আছে, এটাই আমরা পড়বো। ক্লিয়ার? আচ্ছা, আর একবার ম্যাপটাকে ভালো করে দেখে নাও, যদি না তোমরা দেখে থাকো। এই হলো হচ্ছে আমার সিন্ধু, এটা মডার্ন ম্যাপ, সেই বৈদিক যুগের ম্যাপ নয়। উত্তরে সিন্ধু নদী আমি দেখতে পেলাম, সিন্ধুর পরে এই হলো হচ্ছে গঙ্গা, গঙ্গা নদী, গঙ্গার পরে এই দেখো ইয়ারলাং টাসাংপো বা সাংপো নদী, যেটা ব্রহ্মপুত্রের দিহাং নামে প্রবেশ করলো এবং আসামে নাম পেল ব্রহ্মপুত্র। তার মানে এইখানেও জমবে। যাই হোক, এটুকুনি বুঝলাম। এবারে দেখো, এই যে অরেঞ্জ কালার গোটা এরিয়াটা যেটা দেখছো, এটাই হচ্ছে আমাদের ইন্দো গ্যাংনেটিক প্লেন বা নর্দার্ন প্লেন। এবারে এটা কোন নদী থেকে কোন নদীর মাঝখানে? একদিকে সিন্ধু নদী মানে ইন্দাস, আর একদিকে ব্রহ্মপুত্র। দ্য রিজন নর্দার্ন প্লেন লাইজ বিটুইন হুইচ রিভার? যদি পরীক্ষায় আসে আমরা বলবো ইন্দাস, হ্যাঁ, এবং ব্রহ্মপুত্র। হ্যাঁ, এবারে দেখো এক সাইডে রয়েছে পাঞ্জাব, বাকি স্টেট আমি পরে বলবো, আমি আগে এর বর্ডারটা করি। একদিকে রয়েছে হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব থেকে আসাম, অরুণাচল প্রদেশ নয়। ঠিক আছে, তাহলে একদিকে দেখছি যে পাঞ্জাব, আর একদিকে দেখছি হচ্ছে আসাম অব্দি বর্ডার করছি। এর কতটা স্কোয়ার কিলোমিটার জুড়ে থাকবে? এটা 7 লাখ স্কোয়ার কিলোমিটার জুড়ে থাকবে। অ্যান্ড এটাও সেই হিমালয়ের মতন 2400 কিলোমিটার বিস্তার। পশ্চিম থেকে পূর্ব এরও 2400 কিলোমিটার বিস্তার। ক্লিয়ার? আচ্ছা, এরও দেখো পশ্চিমের দিকে বেশি চওড়া এবং যত পূর্বের দিকে যাচ্ছে চওড়াটা কমে যাচ্ছে। আমাকে ডেটা মনে রাখতে হবে, পশ্চিমের দিকে 320 কিলোমিটার এবং যত পূর্বের দিকে যাচ্ছি 220 কিলোমিটার। আর পুরোটা কত? 3 লাখ, 7 লাখ? হ্যাঁ, 7 লাখ পুরোটা? পুরোটা 7 লাখ। হ্যাঁ। হ্যাঁ, 7 লাখ, ঠিক 7 লাখ। কেন বললাম? যখনই দেখবে একটা পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন ফিজিওগ্রাফি আমাদের সব থেকে বড়, একটু আগেই বললাম যে সেটা হচ্ছে পেনিনসুলার প্লেটো। এবার এটার এরিয়া কত যখন পড়বে আমি বলবো, এখনো বলে দিচ্ছি, এটা 16 লাখ স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তো যাই হোক, ডেটা মনে রাখতেই পারো, অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট, এবার যেটুকুনি পড়লে কুইক রিভিশন করো। আমি দেখলাম আমার উত্তরের সমভূমি একদিকে সিন্ধু নদী থেকে আরম্ভ করে ব্রহ্মপুত্র নদীর মাঝখানের এরিয়াটা। ওকে, একদিকে দেখলাম পশ্চিমের দিকে পাঞ্জাব রাজ্য, পাঞ্জাব থেকে বিস্তার হলো এবং আসাম অবধি গেল, অরুণাচল প্রদেশ নয়। এই এরিয়াটাই 7 লাখ স্কোয়ার কিলোমিটার, মানে 7 লক্ষ বর্গ
এলাকা জুড়ে রয়েছে। এটার যদি কিলোমিটার বলতে হয়, পশ্চিম থেকে পূর্ব এটি 2400 কিলোমিটার, পশ্চিমের দিকে 320 কিলোমিটার চওড়া এবং উত্তরের দিকে 240। এই হলো হচ্ছে এর মোটা মোটা ইনফরমেশন। এবার কোন কোন রাজ্যের মধ্যে আছে আমাকে রাজ্যগুলো একটু দেখতে হবে। সো একটু জাস্ট ম্যাপটার দিকে তাকাও। পাঞ্জাব তো অবশ্যই, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের এদিকটা কিছুটা অংশ থাকবে, সব নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, ম্যাক্সিমাম এরিয়াটা উত্তরপ্রদেশ। তার জন্য দেখবে উত্তরপ্রদেশের চাষবাস খুব ভালো। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এইসব এরিয়াতে চাষবাস খুব ভালো। বিহার, নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে গঙ্গা নদী রয়েছে, এবং এদিকে আসাম। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই উত্তরপ্রদেশ, এদিকে পাঞ্জাব, হরিয়ানা। ওকে, আচ্ছা, গ্রিন রেভলিউশনের নাম সবাই শুনেছ তো? হ্যাঁ, শ্বেত বিপ্লব, তাই না? কিসের জন্য? এগ্রিকালচারের জন্য হয়েছিল। এই সরি, শ্বেত বলছি, শ্বেত মানে তো হোয়াইট, এটা হচ্ছে এগ্রিকালচারের জন্য হলো সবুজ বিপ্লব। এর জনককে? সবুজ বিপ্লব। হ্যাঁ, এবারে এই গ্রিন রেভলিউশন ম্যাক্সিমাম হয়েছিল কোথায়? উত্তরের দিকে হয়েছিল। উত্তরের পাঞ্জাব। দিকে রাজ্যগুলো সব থেকে বেশি হয়েছিল উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জায়গাতে হয়েছিল বেশি। যাই হোক, জাস্ট একটু বলে রাখলাম। এবারে দেখো, এই যে এরিয়াটা নর্দার্ন প্লেন, এটি আমাদের হিমালয়ের পরে সৃষ্টি হয়েছে। ইট ফর্মস আফটার দ্য আপলিফটমেন্ট অফ দ্য হিমালয়। তার মানে হিমালয় হচ্ছে নবীন এর থেকে, হিমালয় আগে হয়েছে। ওকে, তারপরে হয়েছে আমার উত্তরের সমভূমি। এখানে এখানে কি হয়? এখানে হচ্ছে সিল্ট ডিপোজিশন। সিল্ট মানে কি? বালির কোনা যদি আমি বলি, বা ধরো যখন একটা নদী, মানে সিন্ধু নদী, সিন্ধু নদী কি করছে? প্রথমত যখন বেরোচ্ছে পাহাড় পর্বত পেরিয়ে, সমস্ত ইরোশন করে যখন আসছে, এই জায়গাটা নদীটা থিতিয়ে যাচ্ছে, তাই না? নদী আর যেতে পারছে না সাগরে মেশার আগে। তাহলে কি, তার যে মাটিটা খুব মিহি হবে, ঠিক আছে, এবং খুব ফার্টাইল হবে, এবং এখানে পলি মাটি ডিপোজিশন হয়, অ্যালুভিয়াল সয়েল। ওকে, সব থেকে উর্বর চাষবাসের জন্য এখানে কি পাবো? এখানে আমরা অ্যালুভিয়াল সয়েল পাবো, এটি মাথায় রাখবে। এবং এই অঞ্চলটি ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি উর্বর, ফার্টাইল, ঠিক আছে। নেক্সট, এবারে যে কোনো ফিজিওগ্রাফির মেন ডিভিশন হচ্ছে তার ডিভিশনটা, এরও দুরকম ভাবে ডিভিশন হয়। ইন্দো গ্যাংনেটিক প্লেন দুরকম ডিভিশন আমরা কি করে করব? এক হচ্ছে লেয়ার বাই লেয়ার, মানে উত্তর থেকে নিচে নামবো ধাপে ধাপে, এ একটা ডিভিশন যেটা হিমালয়ের ক্ষেত্রে পেয়েছিলাম। আর একটা ডিভিশন হয় এদিক থেকে সরতে সরতে যাব, এরকম যেটা হয় একটা উত্তর থেকে দক্ষিণ ভাগ করব, একটা পশ্চিম থেকে পূর্ব ভাগ করব। ক্লিয়ার, বুঝেছো? নেক্সট, এবারে এখানে কিছু টার্ম আছে, সে টার্মগুলোকে আমরা শিখবো। যেরকম হচ্ছে, কটা দুটো? হ্যাঁ, কি? দুটো বললেন না? হ্যাঁ, দুটো ভাগ করা যায়, একটা পশ্চিম থেকে পূর্ব আর একটা উত্তর থেকে দক্ষিণ। এবারে এর ভিতরে আমরা ঢুকবো, এক এক করে এবার ভিতরে ঢুকছি। যেরকম ধরো আমি তোমাকে বললাম যে প্রথম কথা হচ্ছে যে ইন্দো গ্যাংনেটিকের ভাগ আমরা দু রকম করে করব, ঠিক আছে। একটা পশ্চিম থেকে পূর্ব ভাগ করব, আর একটা ভাগ করব হচ্ছে উত্তর থেকে দক্ষিণ ভাগ করব। পশ্চিম থেকে পূর্ব যে ভাগটা করব তার নাম কি, বা সেটা করকম, ঠিক আছে, সেটা তিন রকমের হয়। ক্লিয়ার? পশ্চিম এই যে, পূর্ব এই যে, এটা তিন রকমের ভাগ হয়। কি? এক হয় ওয়েস্টার্ন প্লেন, এক হয় সেন্ট্রাল প্লেন, আর এক হয় ইস্টার্ন প্লেন, ঠিক আছে। বেসিক জিনিস মাথায় গেছে। উত্তরের সমভূমিকে তিন রকম করে ভাগ করলাম। তিন ভাগে ভাগ করা। হ্যাঁ, এক ওয়েস্টার্ন, এক সেন্ট্রাল, এক ইস্টার্ন প্লেন। এইবারে এইগুলো কি কি জিনিস সেগুলো আমরা একটু বুঝি। ওকে, অত চাপের কিছু নেই, খুব ইজি জিনিস, খুব মন দিয়ে শোনো, দেখবে খুব ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমি যেটুকুনি তোমাদেরকে বললাম, ডিভিশন অফ নর্দার্ন প্লেন বা ইন্দো গ্যাংনেটিক প্লেন বা উত্তরের সমভূমি বিভাজন হলো দু রকম করে, একটা পশ্চিম থেকে পূর্ব, একটা উত্তর থেকে দক্ষিণ। পশ্চিম থেকে পূর্ব এটাকে তিন রকম করে বাংলাম। প্রথমে নাম বললাম
ওয়েস্টার্ন প্লেন, ওকে, আর একটাকে বললাম সেন্ট্রাল প্লেন, আর একটাকে বললাম ইস্টার্ন প্লেন। এটা এখনো বলিনি, বাদ দাও। নেক্সট, এবারে মোটা মোটা ইনফরমেশন নাও। ওয়েস্টার্ন প্লেন কেন তৈরি হয়, এটা প্রশ্ন প্রথমেই থাকে। এইটা তৈরি হয় সিন্ধু নদীর ডিপোজিশনের জন্য। তাহলে ওয়েস্টার্ন প্লেন তৈরি হচ্ছে সিন্ধু নদীর জন্য, মাথায় রাখবে, ওয়েস্টার্ন সিন্ধু নদীর জন্য। সেন্ট্রাল প্লেন, প্লেন এটা তৈরি হচ্ছে গঙ্গা নদীর ডিপোজিশনের জন্য, গঙ্গা। আর ব্রহ্মপুত্র নদীর ডিপোজিশনের জন্য হচ্ছে ইস্টার্ন প্লেন। ক্লিয়ার? নেক্সট, এই ছবির মধ্যে আরো ইনফরমেশন আছে, আমি তোমাদের দিচ্ছি। ওয়েস্টার্ন প্লেনকে আবার দুরকম করে ভাগ করা যায়। একটাকে বলা হয় পাঞ্জাব প্লেন, আর একটা বলা হয় রাজস্থান প্লেন। ঠিক আছে? সেন্ট্রাল প্লেন যেটা, এটা 3 রকমের ডিভিশন হয়। একটি আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা, আর একটি লোয়ার গঙ্গা প্লেন। এগুলো ডিভিশনগুলো জাস্ট আগে মাথায় নাও। ইস্টার্ন প্লেনের কোনো ডিভিশন নেই। ক্লিয়ার এই অবধি? মজা লাগছে? ক্লিয়ার, বুঝতে পারছো না? তোমরা ঘুমিয়ে গেলে? হ্যাঁ না স্যার। স্যার। তো বেঁচে আছো তার মানে? হ্যাঁ এরকম মাঝে মাঝে রেসপন্ড করবে। একেতে বৃষ্টি হচ্ছে এখানে, খুব মেঘ, প্রচন্ড বেশি কি বলে ওটা, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তার মধ্যে আমার ক্লাস করে লাভ নেই, ক্লাসটা করাই। আচ্ছা যাই হোক, এটুকুনি আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে আর একবার এইটাকে আমি গোটাটাকে সামারাইজ করছি, তাহলে সুবিধা হবে। আমি কথা বলছি পশ্চিম থেকে পূর্বের ডিভিশন, উত্তরের সমভূমির, যেটাকে ইংলিশে নর্দার্ন প্লেন বলে। প্রথমে বললাম যে পশ্চিমের সমভূমি বলবে, কেন্দ্রীয় সমভূমি বলবে, আর বলবে পূর্ব সমভূমি। এবারে এখানে 3টে নদী আছে। পশ্চিমের সমভূমি কেন তৈরি হচ্ছে? বিকজ এখানে সিন্ধু নদী ডিপোজিশন করছে বলে। কেন্দ্রীয় সমভূমি কেন? কারণ এখানে গঙ্গা নদী ডিপোজিশন করছে। এবং পূর্ব সমভূমি কেন? ব্রহ্মপুত্র নদী। এরপরে আর একটা কথা বলেছিলাম যে পশ্চিমে সমভূমিকে 2 রকম করে ভাগ করবে। এক হচ্ছে পাঞ্জাব সমভূমি বা পাঞ্জাব প্লেন বলবে, আর একটা বলবে হচ্ছে রাজস্থান প্লেন। ঠিক আছে? আচ্ছা, কেন্দ্রীয় সমভূমি 3 রকমের হয়। একটাকে বলবে আপার গঙ্গা প্লেন, আর একটাকে বলবে মিডিল গঙ্গা প্লেন, আর একটাকে বলা হয় লোয়ার গঙ্গা প্লেন। পশ্চিমবঙ্গের এরিয়াটা লোয়ার গঙ্গা প্লেনে থাকে। ঠিক আছে? নেক্সট, পরে আসছি। এবং পূর্ব সমভূমির কোনো ভাগ নেই, এই অবধি আমি তোমাদেরকে বলেছি। ক্লিয়ার? তাহলে যেটুকুনি পড়লে 2-একটা সলিড ইনফরমেশনের এই কোশ্চেন করো। আগে এটা করো, কি বলেছে? ভারতের উত্তরের সমভূমি, ভারতের উত্তরের সমভূমি কোন পলিমাটি। ধরনের মাটি দ্বারা গঠিত? হ্যাঁ, পলিমিত্তিক। হয়ে গেল আমার পলি মাটি। আচ্ছা বলো, এটা বলো। 24 কিলোমিটার। উত্তরের 2400। সমভূমির দৈর্ঘ্য, হ্যাঁ 2400 2400 কিলোমিটার। 24তম তীর্থঙ্করকে? মহাবীর। মহাবীর। বর্ধমানা মহাবীরা। ঠিক আছে? 1942 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কবে এলো? 1976। 1976। দুমদাম প্রশ্ন চলে আসবে। আচ্ছা, এখানে কি বলেছে? শিবালিকের পদদেশ নুড়ি, আচ্ছা এটা এখনো পড়ানো হয়নি, এটা বলতে হবে না, কারণ এটা আলাদা ভাগ। ভাবর তরাই এগুলো এখনো পড়াইনি আমি তোমাদের। আচ্ছা, এগুলো এখনো পড়াইনি। ঠিক আছে, চলো। নবীনটা হচ্ছে খাদার। হ্যাঁ বলো, তাও চেষ্টা করো। নবীনটা খাদার। নবীনটা খাদা। ভাঙর। হ্যাঁ ঠিক, ঠিক আছে, এখনো ওইগুলো যায়নি, তার জন্য কনফিউশন হবে, তো বাদ দাও। এইবারে আপাতত ডিভিশনটা পুরো ক্লিয়ার মাথায় রয়েছে এই অবধি। এবারে কি কি প্রশ্ন আসতে পারে একটু ভিতরে এবার ঢুকবো। দেখো, এই যে পশ্চিমের সমভূমি, এইখানে আমি দেখলাম পাঞ্জাব আছে, রাজস্থান আছে। এটা কোন নদীর মাঝখানে থাকবে? 2টো নদীর মাঝখানে থাকে এটা। ঠিক আছে? যমুনা নদী এক সাইডে থাকবে, যমুনা, এখানে লেখো যমুনা নদী, একদিকে থাকবে হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদী থেকে যমুনা নদী অবধি যে এরিয়াটা, সেটাকেই তুমি বলবে হচ্ছে আমার ওয়েস্টার্ন প্লেন। ঠিক আছে? যমুনা থেকে তিস্তা নদী অবধি যে এরিয়াটা, সেটা হচ্ছে আমার সেন্ট্রাল প্লেন। এবং তিস্তা নদী থেকে ব্রহ্মপুত্র নদী হচ্ছে পূর্ব প্লেন। ক্লিয়ার? নদীর ডিভিশনটাও তোমরা পেলে। এবারে দেখো, এখানে আর একটা জিনিস আমি বল,
এতক্ষণ ধরে তোমরা যেটা দেখছিলে সেটা কি ডিভিশন বলবে? সেটাকে নাম দিয়েছিলাম পশ্চিম থেকে পূর্ব ডিভিশন। পশ্চিম থেকে পূর্ব। হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব। হ্যাঁ, নদীর এখানে ডিপোজিশন করছিল 3 রকম পেলাম। এবারে সেম জিনিসটাকে আমি উত্তর থেকে দক্ষিণে পাবো। এই ডিভিশনটা লেয়ার বাই লেয়ার হবে, এরকম 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 ভাবে হবে। ঠিক আছে, এবারে দেখো উত্তর থেকে দক্ষিণ যখন আমি উত্তর সমভূমির বিভাজনটা করব, এখানে হচ্ছে কি প্রথমে থাকে ভাবর অঞ্চল। ওকে, প্রথমের অঞ্চলটাকে বলবে ভাবর, তারপরের অঞ্চলটা বলবে তরাই, তারপরের অঞ্চল হচ্ছে ভাঙ্গার, তারপরে খাদার, তারপরে মোহনা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণের বিভাজন। তাহলে এইখানে একটা প্রশ্ন আসতে পারে, শিওয়ালিকের পরের যে অঞ্চলটা তুমি পাবে সেটাকে তো উত্তরের সমভূমি বলবেই, কিন্তু ইমিডিয়েট যে অঞ্চলটা থাকে সেটা বলা হয় ভাবর অঞ্চল। ক্লিয়ার? এটা একটা ভিতরের প্রশ্ন থাকে, বুঝেছো? নেক্সট, এবারে দেখো এখানে সুন্দর করে গোটা ডিভিশনটা আমার রয়েছে। গোটা ডিভিশনটা চাইলেও এখানে দেখে নিতে পারো। আমি আরেকটু তোমাদের ইজি করানোর জন্য বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে এখানে শোনো। এই হলো হচ্ছে আমার উত্তরের সমভূমি। এই উত্তরের সমভূমিকে আমরা 2 রকম করে ভাগ করলাম। এক হচ্ছে পশ্চিম থেকে পূর্বের দিকে ভাগ করলাম, যেটা হয় 3 রকম। প্রথমেই বললাম হচ্ছে পশ্চিম ভূমি, তারপরেরটা বললাম হচ্ছে আমাদের কেন্দ্রীয় সমভূমি, তারপরেরটা বললাম হচ্ছে পূর্ব সমভূমি। ঠিক আছে, নেক্সট। এই পশ্চিম সমভূমিকে আবার 2 রকম করে ভাগ করলাম, একটা পাঞ্জাব, একটা রাজস্থান প্লেন। এবং আমি দেখলাম একদিকে সিন্ধু নদী আর একদিকে হচ্ছে যমুনা নদী, মাঝখানের এরিয়াটাকে বললাম পাঞ্জাব। সিমিলারলি যমুনা নদী থেকে তিস্তা নদী অবধি যেই এরিয়াটা পেলাম সেটাকে বললাম কেন্দ্রীয় সমভূমি, যেটাকে 3 রকম ভাগ করা যায়, আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা এবং লোয়ার গঙ্গা। এবং তিস্তা থেকে ব্রহ্মপুত্র নদী যে এরিয়াটা, এটাকে বললাম পূর্ব সমভূমি। এই সেম জিনিসটাকে আমরা ধাপে ধাপে আবার ভাগ করছি। প্রথমে ভাবর অঞ্চলটা পেলাম, তরাই, ভাঙ্গার, খাদার এবং তারপরেই মোহনা। ঠিক আছে, নেক্সট। এবার এইগুলো কি জিনিস এক এক করে আমরা পড়ি। প্রথমে ওয়েস্টার্ন প্লেন। আচ্ছা, যা বলছি এতক্ষণ ধরে সব মাথায় যাচ্ছে? ছবি মানে ক্লিয়ার ছবি পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবারে দেখো উত্তরের ওয়েস্টার্ন প্লেনে প্রধানত আমরা তাহলে কি কি নদী পাবো? এখানে সব নদী থাকবে। দেখো প্রথমে হচ্ছে সিন্ধু নদী থেকে স্টার্ট করে যমুনা নদী অবধি, মানে ধরো জাস্ট সাপোজ এরকম ভাবে ধরো যমুনা নদী, এই যে এরিয়াটা পেলাম এটাকে বললাম পশ্চিম সমভূমি। এখানে কি কি আছে? এখানে সিন্ধু নদী তো আছে, তাছাড়া হচ্ছে ঝিলাম আছে, চেনাব আছে, রবি আছে, পিয়াজ আছে এবং সুতলেজ। এই 5টা নদী অবশ্যই থাকবে। ঠিক আছে, মানে যেটাকে আমরা পঞ্চনদ বলি। ঠিক আছে, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ, এটা থাকবে। নেক্সট, এইখানে একটা প্রশ্ন আসে। ওকে, ভালো করে এটা দেখো, সিন্ধু নদী, তারপরে ঝিলাম নদী, তারপরে চেনাব, তারপরে রবি, তারপরে বিয়াস, তারপরে সুতলেজ, এবং এই নদীটা যেটা দেখছো এটা হচ্ছে যমুনা। এবারে প্রশ্নটা এখানে যেটা করবে সেটা হচ্ছে ডুয়াব। ডুয়াব মানেটা কি? ডু ডু মানে টু, আপ মানে হচ্ছে রিভার। ওকে, দুটো নদীর মাঝখানে যে এরিয়াটা পাবে তাকে ডুয়াব বলে। তাহলে দুটো নদীর মাঝখানে অবভিয়াসলি যে এরিয়াটা পাবো সেটা খুব উর্বর হবে। যেরকম হচ্ছে সিন্ধ সাগর ডোয়াব, এই যে সিন্ধু নদী আর এই যে ঝিলাম নদী, ঠিক আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হলো সিন্ধ সাগর ডোয়াব। ঠিক আছে, হ্যাঁ। চেনাব, হ্যাঁ শুনতে পাচ্ছ না? সিন্ধু আর ঝিলাম। শুনতে পাচ্ছ না? হ্যাঁ, পাচ্ছি তো। না না, ও ঝিলাম আর চেনাব ওইটা বলছে উনি। ও বুঝতে পারছো না? হ্যাঁ, সিন সাগর তো। ও সিন্ধ সাগর বুঝতে পারোনি? আচ্ছা, ডুয়াবটা বুঝেছো আমি কি বললাম? দোয়াবটা আগে বলো। ডুয়াব মানে কি বললাম বলো? ল্যান্ড বিটুইন টু। হ্যাঁ, দুটো নদীর মাঝখানে যে এরিয়াটা পাবে সেটাকে তুমি ডুয়াব বলবে। ঠিক আছে, আমি দাঁড়াও এই ম্যাপটাকে ক্লিয়ার করি, নইলে তুমি আবারও বুঝতে পারবে না। ঠিক আছে, নেক্সট। তাহলে দুটো নদীর মাঝখানে যে এরিয়াটা পাবো তাকে আমি বললাম ডুয়াব।
সিন্ধ সাগর ডোয়াব মানেটা কি? একদিকে সিন্ধু নদী, একদিকে ঝিলাম, হ্যাঁ সিন্ধু তাহলে কোন এরিয়াটা পাবো? এই এরিয়াটা পাচ্ছি না। এখানটা একদিকে সিন্ধু নদী আর একদিকে আমার ঝিলাম নদী, মাঝখানে যে দাগটা দিচ্ছি মানে, বুঝতে পেরেছো তো? এই অঞ্চলটাকে বলবো সিন্ধ সাগর ডোয়াব। ক্লিয়ার? নেক্সট, হুম, এরপরে হচ্ছে চেনাব এবং রবি। চেনাব এবং রবির মাঝখানে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে রচনা ডোয়াব। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসবে, জাস্ট তুমি ইনফরমেশনটা মাথায় রাখো। এক হচ্ছে রবি এবং বিয়াজ, এ হচ্ছে বাড়ি ডোয়াব। ঠিক আছে, পরীক্ষায় আসে, মাথায় রাখবে। বিয়াজ এবং সুতলেজ মানে সুতুদ্র মানে হচ্ছে বিস্ট ডোয়াব। ক্লিয়ার? স্যার পঞ্চনদীর নামগুলো আরেকবার বলে দিন তো। পঞ্চ মানে কি? পঞ্চ মানে পাঁচ। এক হচ্ছে হ্যাঁ। ঝিলাম, চেনাব, রবি, বিয়াজ, এক হচ্ছে সুতলেজ। এই পাঁচটা নদী এরকমই সাজানো থাকে। তোমাকে কিন্তু কোশ্চেনের কম্পিটিটিভ এক্সামে তোমাকে কিন্তু এটা আবার সাজাতেও দেয়। তো মাথায় রাখবে, প্রথমে ঝিলাম নদী, ঠিক আছে, ঝিলামের পরে হয় চেনাব নদী, চেনাবের পরে হয় রবি নদী, রবির পরে হয় বিয়াজ নদী, বিয়াজ নদীর পরে হয় সুতলেজ নদী। JCRBS। ঠিক আছে, এবং এগুলো কার শাখা নদী? এগুলো হচ্ছে সিন্ধু নদীর শাখা নদী। এবং এটা সিন্ধু নদীর কোন দিকের নদী? ডান দিকের নদী না বাঁ দিকের শাখা নদী? চাপ বাবা, এটা তো কথা ছিল না। এরকম আবার কেন প্রশ্ন এলো? আচ্ছা, এবারে দেখো, একটা নদী যেদিকে যাচ্ছে তার মুখটা দেখো। সিন্ধু নদী, এটা সিন্ধু নদীর মুখ দেখলাম, দেখছি এরকম হচ্ছে ডিরেকশন। তাহলে একটা নদী যেদিকে যায় সেদিকে তুমি তোমার কে দাঁড় করিয়ে দাও। তোমার ডান দিক বাঁ দিক যেটা হবে, নদীর ডান দিক বাঁ দিক। তাহলে সিন্ধু নদী যদি এটা হয়, তাহলে এই সাইডটা হয় কি? রাইট হ্যান্ড সাইড, এই সাইডটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে সিন্ধু নদীর এইগুলো সব ডান দিক, এই বাঁ দিকের নদী, লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার? এগুলো লেফট হ্যান্ড। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে একটা নদী, যে ধরো একটা নদী এদিকে যাচ্ছে, এর এ ডিরেকশন এদিকে, তাহলে এর লেফট রাইট কোন দিকে হবে? তাই তো? তাহলে তুমি তোমার মুখটাকে নদীর মুখের দিকে রাখো। এটা হচ্ছে তুমি তাকিয়ে আছো, তাকিয়ে আছো, ঠিক আছে? তাহলে তোমার এদিকটা হবে লেফট, এদিকটা হবে রাইট, যে কোনো নদীর এটাই। দেখো, বাদ দাও এটা। হ্যাঁ, এই হলো হচ্ছে আমি যেটা তোমাকে এঁকে দেখালাম, পুরো এই জিনিসটাই এখানে দেওয়া রয়েছে। দেখো, পাঞ্জাব প্লেন, রাজস্থান প্লেন, আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা প্লেন, তারপরে লোয়ার গঙ্গা যেটা আমাদের পশ্চিমবঙ্গের এরিয়াটা, তারপরে ব্রহ্মপুত্র, কোনো ভাগ নেই বলে কালো। দেখো, এর বাইরে আর কোনো কিছু নেই। তোমরা যদি যে কোনো এক্সামে বসো, সে WBCS হোক, সে আপার প্রাইমারি হোক, বা যে কোনো এক্সাম, এর বাইরে আর কোনো ইনফরমেশন নেই। ঠিক আছে? আচ্ছা, মানে এগুলোই যায় যে কোনো এক্সামে। হ্যাঁ, যে সব এক্সামে কাজে লাগে। আর এই চ্যাপ্টারটার থেকে খুব বেশি পরীক্ষায় আসে না প্রশ্ন, স্ট্যাটিক প্রশ্ন আসে। ঠিক আছে, এবারে আমি চলে যাচ্ছি পারিসে। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, তাহলে পাঞ্জাব, এই সেন্ট্রাল ওয়েস্টার্ন প্লেনটা আমি বুঝতে পারলাম। এবারে চলে এসো হচ্ছে যেটা হচ্ছে এই যে সেন্ট্রাল প্লেন, এই সেন্ট্রাল প্লেনে আমি তিনটে এরিয়া পেলাম। একটা আপার গঙ্গা, একটা মিডিল গঙ্গা, আর একটা ছিল লোয়ার গঙ্গা। দেখো, এখানে কোনো কনফিউশন হয়েও না, ডাইরেক্ট বলো যমুনা থেকে তিস্তা নদী। এই হলো হচ্ছে আমার যমুনা নদী। যমুনা নদী গঙ্গা নদীর সঙ্গে মিশছে, সবাই জানো। আর এই হলো গঙ্গার। তাহলে এইখানে কোন কোন নদী পাবো? প্রথম কথা হচ্ছে গঙ্গা, গঙ্গা পাবো, গোমতী পাবো, গঙ্গার এগুলো সব শাখা নদী। ঘাগ্গার পাবো, রামগঙ্গা নদী পাবো, এগুলো সমস্ত এই এরিয়া নদী। ঠিক আছে, চম্বল পাবো, সোন পাবো, এগুলো হচ্ছে এখানকার। এবং এদিকে দামোদর নদীও পাবো। জাস্ট নদীর নামগুলো মাথায় রাখো, যে এই সমস্ত নদীগুলো আমার সেন্ট্রাল প্লেনের মধ্যে থাকবে, ব্যাস এইটুকুনি মাথায় রাখো। নেক্সট, এরপরে চলে এসো, হ্যাঁ, এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো, যেটা হচ্ছে ওই নর্থ টু সাউথ ডিভিশন। এই জায়গাটাকে একটু বোঝো। যখন তুমি ধরো এটা আমার শিওয়ালিক, ঠিক আছে, আমি কি বললাম, শিওয়ালিক থেকে যখন তুমি নিচে নামবে, তুমি যে প্রথম অঞ্চলটা পেলে সেটার নাম দিলে ভাবর। ঠিক আছে, তার এটা মানেটা কি? হ্যাঁ, ভাবর হচ্ছে শিওয়ালিকের
সাউথের দিকে, মানে হচ্ছে দক্ষিণের দিকে থাকবে। শিবালিকের নিচের অঞ্চলটাই সঙ্গে সঙ্গে ইমিডিয়েট রিজন হচ্ছে আমার ভাবর। এটাও মোটামুটি একদিকে 80 কিলোমিটার চওড়া এবং একদিকে থাকে 16 কিলোমিটার। এটাকে বলা হয় পেবলস জোন। এটা important। এখানে হচ্ছে নুড়ি পাথরের জোন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি বললাম এইখানে পলিমাটি হবে, তো পুরো এরিয়া জুড়ে কি পলিমাটি? তা তো হবে না, তাই না? প্রথমে নুড়ি পাথর থাকবে, এবং পলিমাটি সব থেকে ভালো পলিমাটি কোথায়? যেটা হচ্ছে মোহনার সামনে, মানে হচ্ছে ডেল্টার সামনে পাবো। তাহলে এই এরিয়াটা হচ্ছে নুড়ি পাথরের এরিয়া। কোনটা? ভাবর অঞ্চলটা। এবং এইখানে ছোট ছোট নদীকে দেখা যায় না, এবং এইখানে এগ্রিকালচার হয় না। তার মানে আমার প্রশ্ন এলো যে নর্দার্ন প্লেনের কোন অঞ্চলে এগ্রিকালচার হবে না? ক্লিয়ার? উত্তরের সমভূমি আমি জানি এগ্রিকালচার হয়, এতটাই ভালো এরিয়া, কিন্তু এগ্রিকালচার হয় না কোন অঞ্চলে? তাহলে আমার উত্তর হবে হচ্ছে ভাবরে। ভাবরে এগ্রিকালচার হবে না। ঠিক আছে, কারণ এখানে নুড়ি পাথর। নুড়ি পাথর মানে কি? এখানে একদম মোলায়েম মাটি না, মুরাম পুরাম টাইপের। ঠিক আছে, এটুকুনি ক্লিয়ার বুঝেছো? মানে নর্দার্নটাই হয় না এগ্রিকালচার। হ্যাঁ, আমি না তুমি একটুখানি ফোনটা কাছে এনে বলো তো, আমি না ক্লিয়ার বুঝতে পারছি না, বলো আরেকবার। বুঝতে পারছেন না? হ্যাঁ, আর একটু জোরে বলো। হ্যাঁ, ভাবরটা এগ্রিকালচার হয় না। হ্যাঁ, ভাবরে এগ্রিকালচার হবে না। হয়ে যাবে। ঠিক আছে, বয়স তো কম হলো না, কানও একটু কম শুনি। এই আমাদের যখন শোনার কথা উঠলো, কত ডেসিমেলে আমরা শুনতে পারি? একটা ম্যাক্সিমাম লিমিট থাকে তো। 20 65। থেকে 20,000। 65, হ্যাঁ ডেসিমেল। ওটা ওটা হার্জ বলে ফেলছিল তুমি। হ্যাঁ, হার্টসটা 20 থেকে 20 ডেসিমেল। হ্যাঁ ঠিক। দেখো, কম্পিটিটিভ এক্সামে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তারও একটা লিমিট আছে, এমন নয় যে তুমি যাই হোক, বলে লাভ নেই। তুমি ঠিক বলেছো, ভাবরে আমার এগ্রিকালচার হয় না। Next. এবারে দেখো তরাই অঞ্চলটা কি। এবার ভাবর থেকে নিচে নামবো। তরাই, তরাই অঞ্চলটি, তরাই কথাটির অর্থ হলো একটা স্যাঁতস্যাঁতে এরিয়া। যেখানে স্যাঁতস্যাঁতে এরিয়া মানেই কি? যেখানে জঙ্গল বেশি থাকবে, তাহলে মানে বায়োডাইভার্সিটি, হাই বায়োডাইভার্সিটি, মানে জঙ্গল বেশি হলেই সেখানে পশু বেশি থাকবে, গাছপালাও বেশি থাকবে, তাই না? যাই হোক, যেরকম হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক বলো, তারপরে আমাদের উত্তরাখণ্ডের ম্যাক্সিমাম যতগুলো ন্যাশনাল পার্ক আছে সব এই এরিয়াটার মধ্যে থাকছে। একটা স্যাঁতস্যাঁতে ভাব। তরাই মানে ওয়েট এরিয়া বলা হয়। এবং এখানে আবার ছোট ছোট স্ট্রিম গুলোকে আবার তোমরা দেখতে পাবে। ওয়েট অ্যান্ড মার্শি ল্যান্ড মানে হচ্ছে তরাই। নেক্সট, এরপরে হচ্ছে ভাঙ্গার। আচ্ছা, ভাঙ্গার মানে দেখো ওল্ড অ্যালুভিয়াল, মানে পলিমাটি হলো, কিন্তু এটাকে বলা হয় পুরাতন পলিমাটি। এটা কিন্তু এখনো সুপিরিয়র আমার অ্যালুভিয়াল সয়েল এখনো তৈরি হয়নি, যেটাকে মানে হাই কোয়ালিটির অ্যালুভিয়াল সয়েল আমি বলবো না। ভাঙ্গার, ভাঙ্গার কথাটি মানে ওল্ড অ্যালুভিয়াল। এর আরেকটা মানে হয় কাঙ্কার নুডলস বলা হয়, যদি পারো মনে রাখতে, নলে দরকার নেই। এটা নদীর থেকে একটু দূরে দূরে থাকে এই এরিয়াটা, ভাঙ্গারটা। ঠিক আছে, এরপরে থাকবে হচ্ছে আমার খাদার। ঠিক আছে, খাদার অঞ্চল। খাদার যেটা হচ্ছে নিউ অ্যালুভিয়াল এবং সব থেকে ফার্টাইল। ওকে, খাদারের পরে যে অঞ্চল, আর কোনো অঞ্চল নেই, সেটা হবে ডেল্টা। ব্যাস, এরপরে ডেল্টার পরে কি? ডেল্টার পরে আর কিছু নেই, সমুদ্র। তাহলে কি একটা ছবি কি তোমরা পেলে নদীর ব্যাপারে বা এই এরিয়ার ব্যাপারে? হ্যাঁ ছোট্ট। স্যার। হ্যাঁ, এইবারে তোমরা কোশ্চেন অ্যান্সারে যাও, এবারে পারবে। দেখো, শিবালিকে পদদেশের নুড়ি পাথর, এই মাত্রই বললাম, ভাবর। নুড়ি পাথর ভাবর। ভাবর। আচ্ছা, কোন অঞ্চলে নদীগুলো পুনরায় মানে আবার দেখা যাচ্ছে? তরাই। এটা ভালো প্রশ্ন। ওরাই। তরাই অঞ্চলে। ভাবরে অ্যাকচুয়ালি বড় বড় পাথর থাকার ফলে ওই নদীটা ঢেকে যায় প্রায়, মানে ওর ভেতর Yes. দিয়ে স্রোতটা চলতে থাকে। এইখানেই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে ভাবর অঞ্চল, যেটা নুড়ি পাথরের এরিয়া। এখানে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তরাই মানে একটা স্যাঁতস্যাঁতে অঞ্চল, মানে আবার এগুলোকে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে দেখো, নবীন পুলিশযুক্ত খাদার। নিউ এলুভিয়াল।
এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসে কিন্তু পরীক্ষায় ভুল করে ফেলো, ভুল করবে না। ভাঙ্গার মানে ওল্ড, ভাঙ্গার, হ্যাঁ অনেক সময় বলা হয় না ভাঙ্গারে বেচ দো, এরকম একটা, তো ভুল করবে না। খাদার মানে হচ্ছে নিউ। দেখো নদীর পাড়ে পাড়ে থাকবে এই অঞ্চলটা, এবং ভাঙ্গার অঞ্চলটা নদীর থেকে একটু দূরে দূরে, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, প্রাচীন, এখানে ওল্ড অ্যালুভিয়াল বলা হয়েছে। ভাঙর ভাঙর এখানে কি বলেছে? চটপট। এ অ্যান্সারটা তোমরা দেখেই নিচ্ছ। কাঁকর হ্যাঁ, এখানে এই কাঙ্কার কথাটাই আমি একটু আগেই বললাম, কাঙ্কার কথাটি, ঠিক আছে। তো এখানে উত্তর হবে কি, কাঙ্কার, নুড়ি পাথরের যে অঞ্চলটা পেলাম। আচ্ছা, ভাঙ্গার অঞ্চলের মাটির রং সাধারণত কেমন হয়? লালচে টাইপের কিছুটা হবে বা ধূসর। হ্যাঁ, একটুখানি ডার্ক টাইপের হবে, ঠিক আছে। হ্যাঁ, চলে এসো তারপরে। আচ্ছা, পাঞ্জাব সমভূমি, পাঞ্জাব সমভূমি প্রধানত কোন নদীর এখানে থাকবে? পাঞ্জাব সমভূমি এই অপশনের মধ্যে হচ্ছে সিন্ধু নদী। আচ্ছা, ডুয়াব কথার অর্থ কি? দুটি দুই নদী নদী। স্থান। ওই দুটো, ঠিক আছে। আচ্ছা, বিস্ট ডুয়াব প্রচুর বার এসছে, যাই হোক অ্যান্সার দেখে ফেলছো, বিপাশা আমি সতী। এটা দেখতে পাচ্ছি না কিন্তু আসে, মাথায় রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিস্ট ডুয়াব, পরেরটা হচ্ছে বিপাশা রবি। ঠিক। আচ্ছা, বাড়িও প্রচুর বার আসে। বিপাশা রবি। অপশন এ। আচ্ছা, এইখানে ছবিটাও খুব সুন্দর আছে, একদিকে বিষ, একদিকে হচ্ছে সুতেলেজ। ওকে, বিস্ট, ঠিক আছে। এবং বাড়ি একদিকে বিয়াস, একদিকে হচ্ছে রবি আছে, ঠিক আছে। রবি চেনাব। হ্যাঁ, রবি চেনাব, ভেরি গুড। কোন নদীটি পাঞ্জাব সমভূমির অংশ নয়? গঙ্গা। গঙ্গা। তো গঙ্গা, হ্যাঁ, আলাদাই সেই থাকে, যেটা কি বলে পাঞ্জাব সমভূমি নদীর, ছায়া। হ্যাঁ, আর এ এটা বেট 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 সরি ভুল বলছি, বেট। পাঞ্জাব সমভূমি, হ্যাঁ ভুল বলেছো, বেট হবে এটা। আচ্ছা, গঙ্গা নদীর তীরে বলে ফেলো। ভুর। ভুর ভুর। আচ্ছা, রিয়ান। তাহলে হ্যাঁ ঠিক। আচ্ছা, দাঁড়াও, আমি একটুখানি পুরো জিনিসটাকে একটুখানি রিভিশন করিয়ে দিচ্ছি, তাহলে একদম বুঝে যাবে। আচ্ছা, স্টেট গুলো মাথায় রাখবে, এই টপিকটা থেকে যেগুলো দরকার আমি বলে দিচ্ছি। দেখো, স্টেট গুলো মাথায় রাখবে, পাঞ্জাব, রাজস্থানের কিছু অংশ থাকবে, ঠিক আছে। নেক্সট, ওয়েস্টার্ন রাজস্থানটা পূর্বভূমিটা মরুভূমিতে চলে যাচ্ছে। হ্যাঁ পুরো কিছুটা অংশ, অল্প, হ্যাঁ, বাকি অংশ কিসে চলে গেল? আমার মরুভূমিতে চলে যায়, ঠিক আছে। এর পশ্চিম থেকে পূর্ব দৈর্ঘ্যটা কত ছিল? 2400। এই একই, বিশ্ব। হ্যাঁ 2400 কিলোমিটার ছিল, ঠিক। নেক্সট চলে এসো হচ্ছে, স্কয়ার কিলোমিটার পুরো এরিয়া। হ্যাঁ 7 লাখ স্কোয়ার কিলোমিটার, ঠিক বলেছো, 7 লাখ। আচ্ছা, নেক্সট বলে হচ্ছে গঙ্গা ডেল্টা, আমাদের কোন গঙ্গা নদীর জন্য কোন কি বলে ওইটাকে, কোন এরিয়াটা সৃষ্টি হচ্ছে? সেন্ট্রাল। সেন্ট্রাল, ঠিক, সেন্ট্রাল। পুরুষোত্ত হিম কত নাম্বার মন্ডলে? তোমাদের একটু পাজেল করি। 10ম। 10 নম্বর। ঋগ্বেদের কোন মন্ডলে? 10 নম্বর। ঋগ্বেদের মধ্যে আমরা দেখেছিলাম কতগুলো হিউম আছে? 1024। বাকিরা 1040, 24। 1024, ঠিক, 1024। মনুস্মৃতি কে রচনা করেছিলেন? মনু। মনু মনু। মানু। মনো। মনুস্মৃতি কে পুড়িয়ে দিয়েছিলেন? আম্বেদকর বাবু। আম্বেদকর। কবে, কোথায়? মহাত্মার সত্যাগ্রহের সময়। ঠিক। আচ্ছা, এবারে বলো যে আমাদের পশ্চিম ট্রপিক অফ ক্যান্সার কতগুলো রাজ্য, খুব সুন্দর রাজ্য 8টি। আছে এখানে? 8টি। 8টা রাজ্য, 8টা রাজ্য, তাই না? ঠিক। আচ্ছা, নেক্সট চলে এসো হচ্ছে পঞ্চায়েতি রাজ কত নাম্বার অ্যামেন্ডমেন্ট? 73। 73rd, তাই না? 243 ও 243 থেকে 243 ও আর্টিকেল আছে। ঠিক। আচ্ছা, প্রস্তাবনা কে, কোন কমিটি বলেছিল বা কোন রায়তে বলেছিল যে ইটস নট এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের অংশ নয়? এটা ওই বারোয়ারি ইউনিয়ন।
হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলছিলে। কোন, আমি বলেছি অংশ নয়, তো এটা প্রথমে বেরুবাড়ি। যেটা হয়েছিল ওই বেরবাড়ি ইউনিয়ন। বেরুবাড়ি কেস, বেরুবাড়ি, ঠিক আছে, কত, আর 1960। পরে কেশবানন্দ হুম, ভারতী 1973-এ ওটা হ্যাঁ, বলেছিল যে পশ্চিমবঙ্গ অংশ, 19, তারপরে হ্যাঁ, এলআইসি কেস হয়েছিল। একদম ঠিক, একদম ঠিক। ঠিক। নেক্সট চলে এসো। গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে গান্ধীজি ছিলেন? না, না। গান্ধীজি কিন্তু ছিলেন না। ভেরি গুড। আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট মিটিং কবে হলো? 1950, 26 তারিখ, 26-এ। 26 তারিখে তো। না 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 না, 24 তারিখ। 24 তারিখ। দেখো, এটা, এই প্রশ্নটা আসে, খুব আসে, 24, 24। খুব আসে এই প্রশ্নটা। ঠিক, এটা হচ্ছে 24শে জানুয়ারি। ঠিক আছে। আচ্ছা, রাউল অ্যাক্ট একটা কবে এসেছিল? 1919। 19, হুম, 1999। হ্যাঁ, 1919। 1919। ঠিক, 1919। এবং আজকের দিনের লাস্ট প্রশ্ন, জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের জন্য গান্ধীজি কি মেডেল ত্যাগ করেছিলেন? আজকের দিনের লাস্ট, বলো। কাইজার-ই হিন্দ। বাকিরা সব একমত? হ্যাঁ, ঠিকই বলেছো, কাইজারি। যাই হোক, আজকের টপিক ছোট টপিক ছিল, নর্দার্ন প্লেন। আশা রাখি নিশ্চয়ই ক্লিয়ার ভাবে বুঝেছো। কিন্তু নিজের হাতে নোটস রেডি করো, নিজের হাতে নোটস, না হলে কিন্তু পরে ভুলে যাবে। আজকে মনে হচ্ছে আমার মনে আছে, আমি পারবো, ঠিক আছে, কিন্তু যতক্ষণ না তোমরা নিজে না রেডি করবে, কোনো লাভ নেই কিন্তু। কে? নর্দার্ন প্যাটিও বুঝতে পেরেছি। হ্যাঁ, নর্থ, নিজের হাতে কিন্তু নোট রেডি করতে হবে। ওই যে ওকে, সরাই ভাবো। ঠিক আছে, চলো আজকের মতন আপাতত ইতি। দেখা হবে কালকে। ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়তে থাকো। ঠিক আছে। গুড নাইট স্যার। গুড নাইট। হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে।